পিহু, নির্ঝর আর অনু এসে দাঁড়ালো অভি ও নীরার ঠিক পিছনে। পিহু ও অভি একে অপরের জন্য সম্পূর্ণ নতুন। নির্বাণ নীরার কাঁধ থেকে মুখ তুলে সামনে তাকাতেই বাকিদের দেখে হাসি মুখে বলল, নির্জল মামা, নির্জল মামা। নির্ঝর ওর মুখ অন্য পাশে ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলল, কন্ট্রোল নির্ঝর, কন্ট্রোল। অনু আর পিহু ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করছেন। পরক্ষণেই নির্ঝর দ্রুত পায়ে এগিয়ে এসে নীরার কোল থেকে নির্বাণকে টেনে নিজের কোলে নিয়ে বলল, ভাগ্নে আমার, আমি তোমার কোন জন্মের পাকা ধানে মই দিয়েছিলাম বলো তো? এভাবে কেন যেখানে সেখানে আমার নামের ফালুদা বানাও তুমি, হ্যাঁ? নির্বাণ ওর চোখের আকৃতি হুট করেই এমন ছোট করে নিল যেন নির্ঝরের বলা সব কথা ও বুঝে নিয়েছে। পরক্ষণেই খপ করে নির্ঝরের দুই কান নিজের দুই হাত দ্বারা টেনে ধরল নির্বাণ। নির্ঝর ওর দাঁতে দাঁত চেপে বলল, আ ছাড় ছাড়, লাগছে রে বাপ। সেদিন আমার নাকের দফা রফা করেছিস, আজও সেই কামড়ের দাগ জ্বলজ্বল করছে। এখন আবার আমার কান ধরেছিস। কান টেনে হাতের কানের মতো জুলজুলা বানানোর নিয়ত করেছিস নাকি? ছাড় বাপ। নীরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে যেন এদের মামা ভাগ্নের কাণ্ডকারখানা দেখে। এক হাতে পেট চেপে ধরে পাশেই রাখা বেঞ্চের উপর বসে পড়েছে নীরা। এগিয়ে এসে যে নির্বাণকে নির্জরের থেকে সরাতে হবে সেই খেয়াল আর নীরার মাঝে নেই। তখনই পিছন থেকে অনু এগিয়ে এসে নির্বাণকে নিজের কোলে নিল। নির্জর দু হাত দ্বারা ওর দু কানে সমানে হাত বুলাতে শুরু করলো। অনুর কোলে যাওয়া মাত্র নির্বাণ শান্ত হয়ে গেল। দু হাতে অনুর গলা জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের মাথা ঠেকালো। পিহু এগিয়ে এসে বলল, দেবর মশাই, আমার কি মনে হয় জানো, আগের জন্মে তুমি মীর জাফর ছিলে আর আমাদের ছোট্ট সোনা নির্বাণ ছিল নবাব সিরাজউদ্দৌলা। আগের জন্মে তো সিরাজ জাফরের থেকে বদলা নিতে পারেনি, তাই এই জন্মে নিয়ে নিচ্ছে বিভিন্ন কায়দা ব্যবহার করে। নির্ঝর সঙ্গে সঙ্গে বলল, ভাবি দোহাই লাগে, তুমি অন্তত এসব বলে এদের সবার দলে যোগ দিয়ে আমায় নিঃস্ব করে দিও না। অনু আর পিহু শব্দ করে হেসে উঠল। নির্বাণ কি বুঝলো সেও সবার হাসি দেখে নিজের মুখের উপর এক হাত রেখে হাসতে শুরু করলো। অভিনব এত সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এত সময় পর অভি বলল, নির্ঝরকে দেবর মশাই বলে সম্বোধন করছেন যে উনি? মাঝখানে শুনেছিলাম সারফারাজ ভাই ঘরোয়াভাবে বিয়ে করেছেন। উনি কি তাহলে সারফারাজ ভাইয়ের বউ, নীরা? অভির প্রশ্নে করিডোরের হাস্যরসাত্মক পরিবেশ শান্ত হয়ে গেল। নীরা উঠে দাঁড়িয়ে বলল, হুম, উনি আমাদের সারফারাজ ভাইয়ের প্রিয়তমা স্ত্রী মিসেস প্রহেলিকা পিহু খান। সবার জন্য উনি ভাবি হলেও কেবল আমার জন্য ভাবি অভি ছোট্ট করে ও বলল। অতঃপর শ্বাস ফেলে নিজের ভেতরটা হালকা পরিষ্কার করে অভি বলল, অনু, ভিতরে এসো তাহলে, তোমার চেক আপটা করিয়ে নেই। অনু মাথা নেড়ে সম্মতি জানালো। নীরা অনুর থেকে নীরা অনুর থেকে নির্বাণকে নিতে চাইলে নির্বাণ আরো শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরল। না না, আমি যাব না, আমি অনুর কাছে থাকবো। যাব না, যাব না। নির্জরের মুখ হা হয়ে গেল মুহূর্তেই। এই প্রথম কেবল অনুর নামটা একদম সঠিক ও স্পষ্টভাবে উচ্চারণ করলো নির্বাণ। ওভাবে থেকেই নির্ঝর বলল, বাহ ভাগ্নে বাহ, তুমি তো দেখছি এই বয়সেই শেয়ানাগিরির উপরে টপ ডিগ্রি নিয়ে ফেলেছ। সকালে সকালে সরসর করে তেজ ভাইয়ের কোল থেকে ইলমার কাছে চলে গেছ। তার গলা জড়িয়ে ধরে কি সুহাগিনা দেখালে। আর এখনো অনুর নাম একদম সঠিকভাবে উচ্চারণ করে ওর গলাও একইভাবে জড়িয়ে রেখেছ। এমনি এমনি কি আর ব্রিটিশ বাচ্চা নাম দিয়েছে তোমার? বাংলাদেশি প্রোডাক্ট হয়ে ব্রিটিশদের দেশে জন্ম নিলে কেমন ফল হবে তা হারে হারে বোঝা যাচ্ছে। সব নিমক হারামি খালি এই সর্বপিটানো ডোল নিচৌলের সাথে হচ্ছে হোক। নীরা আদুরে স্বরে নির্বাণকে বলল, এমন করতে হয় না সোনা। এখনো কিছুক্ষণের জন্য কোলে আসো আমার, একটু পর আবার অনু তোমায় কোলে নেবে। কিন্তু না, কোনো বুঝই নিতে রাজি না। কিন্তু না, কোনো বুঝই নিতে রাজি না নির্বাণের ছোট্ট মন এই মুহূর্তে। সে যখন মন স্থির করেছে এখন অনুর কাছে থাকবে, তখন থাকবেই। অনু বলল, নির্বাণ শোনা যখন আমার কাছে থাকতে চাইছে তখন থাক না আপা, জোর করিয়ে নিও না, কান্না করবে আবার। নীরা অবির দিকে তাকিয়ে বলল, অনুর কোলে বাবু থাকলে চেক আপে কোনো সমস্যা হবে না তো অভি ভাইয়া? অভি বলল, না, আজ তেমন কিছু প্রয়োগ করব না অনুর উপর। টুকটাক জিজ্ঞাসাবাদ করা হবে। ওষুধগুলো সেবনের পর কোনো পারিপার্শ্বিক সমস্যা বুঝেছে কিনা সেসব শুনবো। এই যা। নীরা হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, তাহলে থাক। অভি বলল, তোমরা সবাই এখানে বসে অপেক্ষা করো। আর অনু, তুমি এসো আমার সাথে চেম্বারে। পিহু, নীরা আর নির্ঝর বসলো
বাহিরের সেই বসার স্থানে। এদিকে অনু ওর কোলে থাকা নির্বাণকে নিয়ে অভিনব চলে গেল ওর চেম্বারের ভিতরে। অভিনব আর অনু মুখোমুখি বসে আছে। অনুর কোলে নির্বাণ বসে আছে। নির্বাণের কৌতূহলী দৃষ্টি অভিনব সহ পুরো রুমে ঘুরঘুর করছে। রুম জুড়ে থাকা বিভিন্ন উন্নত প্রযুক্তির মেশিন নির্বাণকে টানছে ছুঁয়ে দেখার জন্য। নির্বাণ অনুর কোল থেকে নামার চেষ্টা করতে করতে বলল, আমি নামবো। অনু, অনু, নামবো, নামবো। অনু আদরের স্বরে বলল, এখন নামে না সোনা, থাকো আমার কোলেই। একটু পরেই আমরা মাম্মাম্মার কাছে চলে যাব। নির্বাণ তবুও একই চেষ্টা নিয়ে নামবো নামবো বলছে দেখে অভি বলল, নামিয়ে দাও। ছোট মানুষ তো, কখন কি মনে চলে তা বোঝা সম্ভব না। অজ্ঞাত অনু নির্বাণকে নামিয়ে দিল। নির্বাণ ছুটে পাশেই থাকা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে একটা কাচের বড় বক্সের ওপর কঙ্কাল রাখা রয়েছে। নির্বাণ কঙ্কালটিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। অথচ এতটুকু বয়সে বাচ্চারা এসব দেখে ভয় পেয়ে সিটিয়ে থাকার কথা। অভি অনুর সাথে ওর শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। অনুকে আজ গত দিনের চেক আপের সময় থেকে অনেকটাই স্বাভাবিক লাগছে অভির কাছে। গত চেক আপে অনু কেবল অভির প্রশ্নগুলোর উত্তর করেছিল। বেশিরভাগ উত্তরে হ্যাঁ না তেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকের উত্তরগুলো স্বাভাবিক উত্তর লাগছে দেখে অভি হাসি মুখে বলল, একজন ডাক্তারের সফলতা কোথায় জানো অনু? অনু ভ্রু উঁচিয়ে বলল, তার অধীনে থাকা রোগীর সুস্থতায়। বাহ, তুমি দেখছি সব জানো। এই তো টুকটাকি। তুমি আমার প্রতিটা চিকিৎসায় পজিটিভ রেসপন্স করেছ, দেখে ভীষণ ভালো লাগছে। দ্রুত সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হয়ে যাও এই কামনা করছি। অনু ছোট্ট করে জি বলল। অতঃপর অভি অনুর পুরনো প্রেসক্রিপশনটাতে নজর বুলিয়ে সেখান থেকে কিছু ঔষধ মাইনাস করে সময় বাড়িয়ে কমিয়ে দিয়ে নতুন করে আর বলল, এরপর চেক আপের 10 দিন পর করব, ঠিক আছে? আচ্ছা। তখনই পাশ থেকে ঠাস করে কিছু পড়ার শব্দ হলো। অভি ও অনুর নজর সেদিকে পড়ল। নির্বাণের সামনে একটা কাচের ছোট্ট বক্স ভেঙে পড়ে আছে মেঝের উপর। বক্স থেকে কিছু মৃত অন্য প্রজাতির পোকা বেরিয়ে এসেছে। নির্বাণ ছুটে অনুর কাছে আসতে নিলে অভি উঁচু গলায় বলল, বাবু বাবু থামো, অনু ওকে কোলে নিও না এই অবস্থায়। নির্বাণ কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। ঠোঁট উল্টে অনুর দিকে তাকিয়ে আছে সে। তৎক্ষণাৎ অভি ওঠে, ছুটে এসে নির্বাণকে নিজের কোলে তুলে নিল। অনু বলল, কি হলো ভাইয়া? আপনি আমাকে বাবুকে কোলে নিতে না করলেন কেন? ও যে কাঁচের বোতলটা ভেঙে ফেলেছে, ওর ভিতর থেকে কিছু মেডিসিন ওর শরীরে ছিটকে পড়েছে। আমার শরীরে এক্সট্রা অ্যাফ্রন আছে আর হাতেও গ্লাভস পরা আছে, তাই আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি ওকে। নির্বাণ অভির কোল থেকে নামার জন্য ও অনুর কাছে আসার জন্য ছটফট করছে। অনুর মায়া লাগছে তা দেখে অনু খানিক এগিয়ে এসে বলল, শান্ত হও সোনা, ডাক্তার মামা তোমায় পরিষ্কার করে দিবে। ওষুধ লেগেছে শার্টে, দেখো দেখো। অনুর হাত ইশারায় নিজের শার্টের দিকে তাকালো নির্বাণ। কিছুই বুঝে উঠতে পারল না সে। ওর টানা টানা বড় বড় চোখ জোড়া থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। অভি আর দেরি না করে নির্বাণকে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের ভিতরে আসা মাত্র নির্বাণের ছটফট ভাব আরো বেড়ে গেল। অভি নির্বাণের শরীরে থাকা শার্টটা খুলে দিতেই ওর বুকের ঠিক বাম পাশে থাকা ছোট্ট দাগটা দেখে অভি স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরপরই কায়দা করে অভি নির্বাণের মাথা থেকে ছিঁড়ে নিল কিছু চুল। নির্বাণ ব্যথা পেয়ে চিল্লিয়ে কেঁদে উঠল। দ্রুত হাতে পা ছিঁড়িয়ে অভিকে লাথি ঘুষি মারছে নির্বাণ। অভি সামান্য পানি দিয়ে নির্বাণের শরীরটা মুছে দিল ওভাবেই। বিরক্তি ভাবও অভির চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কিয়ৎক্ষণ পর নির্বাণকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অভি। সঙ্গে সঙ্গে অনুর কোলে দিয়ে দিল অভি নির্বাণকে। অনুর কোলে যাওয়া মাত্র নির্বাণের কান্না থামতে সময় লাগলো না। নির্বাণের মাথায় যেই অংশ থেকে অভি চুল ছিঁড়ে নিয়েছিল সেখানে নির্বাণ ওর ছোট্ট হাত দিয়ে রেখেছে। কান্না থামলেও এখন হিচকি উঠে গিয়েছে নির্বাণের। অনুর কাঁধে মাথা হেলিয়ে আস্তে করে শুধু বলছে, আমার তুল তুল, ব্যথা ব্যথা। অনু নির্বাণের পিঠে হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলল, কাঁদে না সোনা, কাঁদে না। এই তো এখন তুমি তোমার অনুর কাছে আছো, আর কাঁদে না। নির্বাণের পরনে আপাতত একটা প্যান্ট রয়েছে, বুকটা খোলা, কারণ শার্টটা ওয়াশরুমেই রেখেছে অভি। অভি বলল, শার্টটা ভিজিয়ে রেখেছি ডিটারজেন্ট দিয়ে। ক্লিনিক থেকে বেরিয়ে একটা শার্ট কিনে নিতে বললিও বাবুর জন্য। অনু আচ্ছা বলে বাবুকে নিয়ে অভির চেম্বারের থেকে বেরিয়ে চলে এলো। নির্বাণকে খালি শরীরে বের হতে দেখে নীরা দ্রুত বসা থেকে উঠে অনুর সামনে দাঁড়িয়ে বলল,
এ কি, বাবুর শরীরের সারটা কই অনু? আর বাবু অমন হিঁচকি তুলছে কেন? কেঁদেছে মনে হচ্ছে। এই বলে অনুর কোল থেকে নির্বাণকে নিজের কোলে নিয়ে নিল নীরা। নীরার কোলে আসা মাত্র নির্বাণ আগের ন্যায় নিজের মাথায় সেই চুল তোলা অংশ দেখিয়ে বলল, মাম্মাম আমার তুল তুল, ব্যথা ব্যথা। অনু পুরো ঘটনা খুলে বলল পিহু, নীরা ও নির্ঝরকে। নীরা বলল, এই কারণেই আমি ওকে ভিতরে যেতে দেইনি। কোনো ক্ষতিকর এসিড যদি থাকতো ওই কাচের বক্সে, তাহলে এতক্ষণে কি অঘটনই ঘটে যেত। পিহু নীরার মা হওয়ার খাতির থেকে নির্বাণের জন্য কাজ করা এই ভয়ের ভাবটা বুঝতে পেরে বলল, ছোট বাচ্চাদের সাথে সবসময় ফেরেশতারা থাকেন নীরা। ওদের নিরাপত্তার ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে রাখেন। বাবুর কিছু হয়নি, এই কারণেই আল্লাহর শুকর আদায় করো। নীরা তেমনটাই করল। অতঃপর নির্বাণের কপালে ছোট্ট করে চুমু খেলো নীরা। নির্ঝর বলল, এখন তাহলে বের হই এখান থেকে আমরা। পিহু ছোট্ট করে বলল। অতঃপর সবাই ক্লিনিক এর বাইরে চলে আসতে পার্কিং সাইট থেকে নির্ঝর গাড়ি নিতে চলে গেল। গাড়ি নিয়ে আসার পর সবাই গাড়িতে উঠে বসলো। গাড়িতে রাখা নীরা ওর সাইড ব্যাগ থেকে আরেকটা গেঞ্জি বের করে নির্বাণকে পরিয়ে দিল। নির্ঝর ড্রাইভ করছে। পিহু আর অনু পিছন সিটে বসেছে। নীরা নির্বাণকে নিয়ে নির্ঝরের পাশের সিটে বসেছে। লুকিং গ্লাসটা ঠিকঠাক করে রাখলো নির্ঝর। একটু পরপর স্মিত হেসে নির্ঝর তাকাচ্ছে সেই লুকিং গ্লাসের দিকে, যেই গ্লাসে অনুর হাস্যোজ্জ্বল মুখটার স্পষ্ট প্রতিচ্ছবি পড়েছে। অনু ব্যস্ত পিহুর সাথে নানান বিষয়ে গল্প করা নিয়ে। নির্বাণ ঘুমিয়ে গিয়েছে নীরার বুকে মাথা রেখে। নীরা একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। অবি ওর অ্যাফ্রনের পকেট থেকে নির্বাণের মাথা থেকে ছেঁড়া চুলগুলো বের করে একটা পলিতে রাখলো। তারপর চুলগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার সন্দেহ যদি ঠিক হয়, এই বিষয়টা বড় কোনো ঝামেলার রূপ নেওয়ার আগেই একটা সমাধান বের করে ফেলতে হবে আমায়, নয়তো আমি সর্বহারা হব। অতঃপর অবি ওর টেবিলের উপরে থাকা বেলটা বাজাতেই একজন ওয়ার্ড বয় অবির কেবিনে প্রবেশ করলো। অবি তাকে নির্বাণের চুল রাখা পলিটা দিয়ে একটা দায়িত্ব বুঝিয়ে দিল। খানবিলায় প্রবেশ করতে ড্রয়িং রুমেও খুব পরিচিত কোনো পুরুষের কণ্ঠ কর্ণপাত হলো পিহুর। থমকে দাঁড়ালো সে। বাকিরা এগিয়ে গেল পিহুর থেকে খানিকটা সামনে। নীরা ঘুমন্ত নির্বাণকে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ওকে শুইয়ে দেওয়াটা জরুরি। তাহমিনা ওদের দেখা মাত্র বললেন, ওই তো ওরা সবাই এসে পড়েছে। সবার নজর গিয়ে পড়ল মূল দরজার দিকে। নির্ঝর ও অনু একপাশে এসে দাঁড়াতে পিহু ও নতুন আগমন হওয়া ব্যক্তিটির একে অপরের প্রতি দৃষ্টি স্থির হলো। পিহু দৃঢ়স্বরে বলল, বাবা। পাশেই নীরব ভঙ্গিতে বসে আছে সারফারাজ। পিহুর বাবা জাফরুল মিয়া বসা থেকে উঠে পিহুর সামনে এসে দাঁড়িয়ে মাথা নত রেখে বললেন, আমায় ক্ষমা করে দে মা। অনেক অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। তোর মাকে হারিয়ে তুই দিন দিন সৎ মা ও সৎ বোনের অত্যাচার সহ্য করেছিস। আর আমি তাদের কথাই বিশ্বাস করে তোকে অবহেলা করেছি। এই অবিচারের বোঝা বইতে বড্ড কষ্ট হচ্ছে মা আমার। তুই যদি আজ আমায় ক্ষমা না করিস তাহলে বিশ্বাস কর, গলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো। জাবরুল তার পুরো কথা শেষ করতে পারলেন না। পিহু তৎক্ষণাৎ জড়িয়ে ধরলেন জাবরুলকে। হু হু করে কেঁদে ফেলল পিহু। যেন আজই প্রথম দিন পিহু ওর মাকে হারিয়েছে। বয়স ওর সেই সময়ের মতোই মাত্র বছর ৯ হবে। জাবরুল নিজেও কেঁদে ফেললেন। অতি আদরের পিহুর মাথায় হাত বুলাতে শুরু করলেন তিনি। এভাবে যদি আরো আগেই বুকে টেনে নিতেন জাবরুল পিহুকে, তাহলে পিহুর শৈশব ও কৈশোর বয়সের স্মৃতিগুলো এত বিষাদে ভরপুর হতো না। তা খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছেন জাবরুল আজ। বাবা মেয়ের এই মিলন মেলা খানবিলার পুরো পরিবেশকে এক অন্যরকম রূপ দিয়ে দিল। এরপর ঠিক হলো এরপর ঠিক হলো জাবরুলও এখন থেকে এখানে থাকবেন। সামনে যেহেতু পিহু ও সারফরাজের বিয়ে উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে, তাই বাবা হিসেবে জাবরুল মিয়ার দায়িত্ব কিন্তু কম না। এমনই বলেছেন তাকে বাড়ির সিনিয়র সদস্যগণরা। পরের দিনই সকালবেলা নাস্তার টেবিলে খানবিলার সকল সদস্যরা ও ইলমা ও অনু এবং জাবরুল মিয়া বসেছেন নাস্তা করার উদ্দেশ্যে। নির্বাণও আজ সকাল সকাল উঠে পড়েছে। মা নীরার কোলে নয়, বরং নিজের জন্য বরাদ্দ করেছে সে আলাদা একটি চেয়ার। নির্বাণের পাশের চেয়ারে ইলমা ও অনু পাশাপাশি বসেছে। ইলমা যত্ন করে নির্বাণের প্লেটে থাকা পাউরুটির ফালাটা ছিঁড়ে ছোট ছোট করে দিচ্ছে, যেন ও নিজ থেকে নিয়ে খেতে পারে। তখনই জামাল খান গম্ভীর স্বরে বললেন, বিয়ের জন্য যাবতীয় কেনাকাটা আজ থেকেই শুরু করে দাও তোমরা। হাতে সময় খুব কম। সারফরাজ বলল, ঠিক আছে বাবা, আমি সবাইকে নিয়ে শপিং মলে যাব আজই। জামাল বললেন, জায়েদ জাবির অফিসের কাজগুলো সেরে নিয়ে দ্রুতই বাড়ি ফিরে আসিস তোরা আজ।
আমি আজ যাব না অফিসে। আর নীরা মা, খাওয়া শেষ করে একবার আমার রুমে এসো একা। কথা আছে। নীরা আচ্ছা বড় বাবা বলল শুধু। অতঃপর সবাই নিজ নিজ মতো খাওয়া শেষ করলো।